বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাতল মাছ। আর এই কাতল মাছটা হচ্ছে আমার সেলিম ভাই বাড়ি থেকে দিয়েছিল দুইটা কাতলা মাছ। আর এই মাছগুলো কিন্তু বিলের মাছ, চাষের মাছ না। আর বিলের মাছের চেহারা একটু অন্যরকম থাকে, মাছগুলো একটু কালো কালো টাইপের থাকে। আর এই মাছগুলো কিন্তু খেতে খুবই মজা। চাষের মাছ খেতে কিন্তু অতটা মজা লাগে না। তারপরে তো সবই খাই, সবই খেতে হয়, কারণ সব সময় তো আর বিলের মাছ পাওয়া যায় না। যা হোক, এই মাছটা রান্না করেছিলাম আর এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লেগেছে। অনেক দিন পর মনে হলো হ্যাঁ, ভালো একটা জিনিস খেলাম। আর সবার আগে যেটা আমার আজ বলা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের সকল সরকারি স্কুলের টিচারদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের পরীক্ষাগুলো আবার চালু করে দিয়েছে, যার কারণে আমরা খুবই বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। এখন পরীক্ষা আজকে থেকে আবার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা শেষ হলে ইনশাল্লাহ বাড়িতে যাব, কারণ বাড়িতে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছিল। ছাড়দের দাবি দেওয়া তো থাকবেই, কিন্তু এই ফাইনাল পরীক্ষার মধ্যে এরকম দাবি দেওয়া দিয়ে আমাদের বিপদে ফেলে দিয়েছিলেন। যা হোক, তাদের সুমতি হয়েছে, এটাই শুকরিয়া আল্লাহর কাছে। আর এই কাতলা মাছে আমি কিন্তু প্রথমে আদা রসুন বাটা দিয়ে একটু আগে পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি, তাহলে আদা রসুনের গন্ধটা অত থাকে না। তার পরবর্তীতে সব মশলাগুলো দিয়েছি। আর এভাবে রান্না করলে ভালো হয়। সবাই অবশ্য আমার চাইতে অনেক বেশি ভালো রান্না করতে পারেন সেটা জানি, তারপরে আমি এইভাবে রান্না করি সেটা বলছি। আর আরেকটা বিশেষ জিনিস দিই, সেটা হচ্ছে ভাজনা বাটা। সেটা আমার যে রান্নার রেসিপি যেই দেখেন সেই দেখে থাকবে যে রান্না হওয়ার 2-4 মিনিট আগে একটা বাটা দিই, যেটাকে আমরা বলি ভাজনা বাটা। পেঁয়াজের বেরেস্তা, তেজপাতা আর ভাজা জিরা একসঙ্গে করে বেটে রেখে দিই, আর এটা দেই। তবে ওই জিনিসটা কিন্তু টাটকা, প্রতিদিনেরটা প্রতিদিন বেটে দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। কিন্তু আসলে আগের দিনে মানুষরা কিন্তু ওইভাবেই রান্না করতো। এখন তো আসলে আমরা অত ওইভাবে রান্না করি না, একদিনে বেটে রাখি, কয়েকদিনে খাই। সেজন্য আগের দিনের রান্না আর এখনের দিনের রান্না কিন্তু অনেক পার্থক্য আছে। আমার মায়েদের হাতের রান্না যতটা টেস্ট ছিল এখন কিন্তু তেমন নেই, কারণ তারা সব কিছুই পাটায় বেটে রান্না করতেন, আর আমরা তো গুঁড়া মশলাই বেশি খাই। যা হোক, এই মাছটা কিন্তু এই যে এভাবে মশলা দিয়ে কষিয়ে নেব। আর যেগুলো গাদার পিস থাকে ওই মাছগুলো আমি ভেজে রান্না করি। আর যেহেতু পেটি মাছ, আর পেটি মাছগুলো তৈলাক্ত, এটা আর ভাজবো না, কারণে এভাবে শুধু ভাবছিলাম পেঁয়াজের উপরই ভুনা ভুনা করব। পরবর্তীতে মনে হলো না, একটু কচুরমুখী দিই। আমার আবার কচুরমুখীটা খুবই পছন্দ। যা হোক, পরবর্তীতে কয়েক টুকরা কচুরমুখী দিয়েছি। ভিডিও দিব, এর মধ্যে দেখেন বাইরে থেকে কি পরিমাণ সাউন্ড আসছে, হুন্ডার সাউন্ড। কারণ রাস্তার পাশে বাসা হলে যা হয়, একটার পর একটা সাউন্ড আসতে থাকে। যা হোক, কচুরমুখী কিন্তু আগে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা করতে পারিনি। আর পরবর্তীতে ধনেপাতা দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিব। আমরা একটু ঝাল বেশি খাই, আর এই মাছগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। সবাই অবশ্য ঝাল পছন্দ করে না, আমাদের আবার একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর কাঁচামরিচগুলো আমি সবসময় কেচি দিয়েই কাটি, কারণ যে আমার একটুখানি তরকারি, 3 জনের সংসার, তার আর কত কী বা রান্না করব। তারপর 5 টুকরো মাছ রান্না করলাম, যাতে দুপুরে খাওয়ার পরে 2 টুকরো থাকলে রাতে আবার ওটা খাওয়া যায়। বেশি বেশি আশা করলে আশা পূর্ণ হয় না, তারপরও মানুষ আসলে আশা করতে ছাড়ে না। আজকের এই যে রান্না বান্না করছি আর চিন্তা করছি যে বাড়িতে গেলে আর রান্না বান্না নাই, শুধু অন্যের হাতের খাবার খাবো। নিজের হাতে রান্না খেতে খেতে একবারে অতিষ্ঠ হয়ে গেছি। অবশ্য আমার হাজব্যান্ড আমার হাতের রান্না খুব বেশি পছন্দ করত, এখন আর সেই পছন্দ করার লোকটা নাই। আর কেউ বলবে না যে আজকে তরকারিটা খুব মজা হয়েছে, কোনো রিয়াকশান নেই। আর বাচ্চারা তো এরকম খেতেও চায় না। আর এটা মূলা ভাজি করেছি ধনেপাতা দিয়ে। আর মূলা ভাজি আমার মেয়েরা খুব একটা বেশি পছন্দ করে না, তারপরও বছরের জিনিস খেতে হয় তাই কিনে এনেছি। তো মূলা দিয়ে কিন্তু মসুরের ডাল চচ্চড়ি করলে ভালো লাগে।
সেটা আর করলাম না। এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব, রান্না বান্না নিয়ে আর সময় নষ্ট করতে ইচ্ছা হচ্ছে না। সেজন্য সবসময় একটা স্বপ্ন যে কখন যাই। আর কোথাও যাওয়ার ডেট থাকলে কিন্তু মন বসে না, ঘরে কোনো কাজই বসে না। যদিও বাড়িতে যেয়ে এখন আর সেই শান্তি নাই। একসাথে 4 জন মানুষের 3 জন হয়ে গেছি, তারপরেও আমার হাজবেন্ডের কবর যেহেতু বাড়িতে, আমার শ্বশুর বাড়ি, তো ওখানে গেলে মনে হয় তার কাছে চলে গেছি, বা তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলে সে শুনতে পাচ্ছে সব কিছু। এই মনে হয় বলবে যে আমার হাতটা ধরো, যেটা তার সবসময় মুখের কথা ছিল, মিতা আমার হাতটা ধরো, সেইটা আর নেই। অসুস্থ মানুষ আসলে খুব অসহায় হয়, সবসময় ভাবে এই বুঝি মরে যাচ্ছি, পাশে যে আপনজন সে তার হাতটা ধরে রাখলে কিছুটা হলেও শান্তি লাগবে, সেই আশায় সে হাতটা ধরে রাখতে চায়। শেষ মুহূর্ত পর্যন্ত হাতটা ধরেই ছিলাম, কিন্তু রক্ষার হলো না। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, সেই দোয়াই সবসময় করি। যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত দোয়া করব যে আল্লাহ আমার হাজব্যান্ডকে বেহেশত নসিব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।